আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের সাথে আলোচনা করব এবং আজকে আমাদের টপিক হবে কোশ্চেন নং 5-এর চেঞ্জিং সেন্টেন্সের অন্তর্ভুক্ত ভয়েস চেঞ্জ নিয়ে। তো আমরা ভয়েস চেঞ্জ কী জিনিস এবং ভয়েস চেঞ্জ কিভাবে আমাদের করতে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আসো আমরা টপিকে চলে যাই। আগে আমরা দেখে নেব ভয়েস চেঞ্জ, মূলত ভয়েসটা কি এটা আমাদের আগে বুঝতে হবে, তারপর আমরা চেঞ্জিংয়ে যাব। মূলত সাবজেক্ট নিজে কাজ করে নাকি কাজ তার উপর এসে পড়ে তা বোঝানোর জন্য ভার্বের যেই রূপ বা ফর্ম আমরা ব্যবহার করি তার নামই ভয়েস। যদি এই বিষয়টা আমাদের বুঝতে খুব কঠিন লাগে তাহলে খুব সহজ ভাষায় আমরা চিন্তা ভাবনা করব যে ভার্বের কাজ সাবজেক্ট করে নাকি ভার্বের কাজ অবজেক্ট করে। এই বিষয়টা আমাদের শুধু মাথায় রাখতে হবে। সাবজেক্ট যদি আমাদের কর্তা হয় বা কর্ম হয়, এই বিষয়গুলো নিয়ে মূলত যে আলোচনাটা হয় সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো আমরা ভয়েস চেঞ্জের ক্লাসিফিকেশন করলে ভয়েস চেঞ্জ বা ভয়েসকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। ভয়েসকে দুই ভাগে ভাগ করা যায়। ভয়েস মূলত দুই প্রকার। প্রথমত অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয়ত প্যাসিভ ভয়েস। তো আমরা প্রথমে অ্যাক্টিভ ভয়েসটা চিনে নেই। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যেই সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে, যেই সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে অথবা সাবজেক্ট হিসাবে যদি কর্তা থাকে, যে বাক্যের কাজটা করছে সেই যদি সাবজেক্ট হয় তাহলে আমরা ধরে নেব এটা অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস। আর যেই সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে না বরং তাকেই কিছু করা হয়, অথবা আরও সহজভাবে বলতে পারি যেই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কর্ম থাকে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো উদাহরণ দিলে হয়তো আমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ দেখতে পাচ্ছি এখানে বোর্ডে, দেখো, আই প্লে ফুটবল। যদি এই বাক্যটাকে আমরা চিন্তা করি তাহলে এইখানে প্লে হচ্ছে একটা ভার্ব, এটা আমাদের কর্ম, আমাদের কাজ। তো এই কাজটাকে করছে কর্তা হচ্ছে এখানে আই। যেহেতু আমার বাক্যের সাবজেক্ট কর্তা তাই এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আর এখানে প্যাসিভ সেন্টেন্সে আমরা প্যাসিভ ভয়েসে দেখব আরেকটা বাক্য লেখা আছে ফুটবল ইজ প্লেইড বাই মি। এই বাক্যটাকে একটু ভালো মতো খেয়াল করলে দেখবা প্লেইডের কাজটা মি করছে, কিন্তু মি কিন্তু এখানে সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আমার কর্ম। তাহলে যদি আমাদের বাক্যের সাবজেক্ট কর্ম হয় তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এই বাক্যটাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। তাহলে আমাদের কাছে মোটামুটি এখন ক্লিয়ার যে অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে বাক্যের সাবজেক্ট যদি কর্তা হয়, আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে বাক্যের সাবজেক্ট যদি কর্ম হয়। এই বিষয়টুকু বোঝার পর আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে ভয়েস চেঞ্জটা করতে গেলে আমাদের কি কি বিষয় লাগে একটু দেখে নিচ্ছি শর্টে। আমরা আমাদের সাবজেক্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এজেন্ট নামক একটা বিষয় আছে, এখানে আমি আলোচনা করব। অবজেক্ট আমাদের খুব ভালোভাবে চিনতে হবে। আমরা সাবজেক্ট বলতে বুঝি একটি বাক্য যার সম্পর্কে বলা হয়, একটি বাক্য যাকে উদ্দেশ্য করে আমরা তৈরি করি সেই হচ্ছে বাক্যের সাবজেক্ট। যেমন আই ইট রাইস, এই বাক্যটাতে মূলত আমি কি করছি, আমার সম্পর্কে একটা তথ্য দেওয়া হচ্ছে, আই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। দ্বিতীয় বাক্যে আমরা দেখি রাইস ইজ ইটেন বাই মি, এই বাক্যটাতেও আমাদের বাক্যটা বলা হচ্ছে রাইস সম্পর্কে। কে খাচ্ছে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে রাইসটা কি হলো। ইট মিনস আমাদের দুইটা বাক্যের দুই রকম সাবজেক্ট দেখছি, কারণ দুইটা জিনিস সম্পর্কে আমাদের বাক্যে বলা হচ্ছে। তার মানে সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে মূলত বাক্যটা বলা হয়। এইবার চলে আসি আমরা এজেন্টে। মূলত আমরা যেটাকে সাবজেক্ট বলি এটা হচ্ছে এজেন্ট। কর্তা বলতে আসলে সাবজেক্ট বোঝায় না, কর্তা হচ্ছে এজেন্ট যে কিনা বাক্যের কাজ করে। আই ইট রাইস, এই বাক্যটাতে ইট হচ্ছে আমার কাজ, আর যেই কাজটা করছে সে হচ্ছে আমার কর্তা। তাহলে এই বাক্যের শুরুতে সাবজেক্টটাই হচ্ছে কর্তা। আর আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট যদি কর্তা হয় তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। এবং এটার মধ্যে যদি আমাদের কর্তা আমরা খুঁজে বের করতে চাই তাহলে যে কাজ করছে সে হচ্ছে কর্তা, আই হচ্ছে বাক্যের কর্তা। এবার আমাদের কর্ম চিনতে হবে। কর্ম হচ্ছে আমরা যেই জিনিসটাকে নিয়ে আসলে কাজ করি, যে জিনিসটাকে করা হয়। এখানে খাওয়ার কাজটা যদি আমরা করতে চাই তাহলে কোনো একটা কিছু আমাদের খেতে হবে। তো আমরা মূলত এখানে খাচ্ছি রাইসটাকে, এটা আমাদের কর্ম, যাকে কেন্দ্র করে কিছু করা হয় মূলত। তো রাইস হচ্ছে আমাদের বাক্যের অবজেক্ট বা কর্ম। আমরা প্যাসিভ সেন্টেন্সে দেখব যে একই রকম রাইস ইজ ইটেন বাই মি, এই বাক্যটার মধ্যেও রাইস হচ্ছে আমাদের কর্ম।
এখন আমাদের নিয়ম অনুযায়ী আমাদের এই বাক্যটার সাবজেক্ট হিসেবে কর্তা আছে, তাই এটাকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বলবো। আর এই বাক্যটার সাবজেক্ট হিসাবে কর্ম আছে, তাই এই বাক্যটাকে আমরা প্যাসিভ সেন্টেন্স বলবো। এই হচ্ছে আপাতত আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন আমরা চলে যাব যে কিভাবে আমাদের এই পরিবর্তনটা করতে হয়, কারণ আমাদের পরীক্ষাতে এই সংজ্ঞাগুলো আসবে না, আমাদের পরিবর্তন করতে হবে। আসো আমরা দেখে নেই যে কিভাবে আমাদের বাক্যটাকে পরিবর্তন করতে হয়। ইংরেজি বাক্যটার পাশাপাশি আমরা বাংলাটা আগে লিখে নিব জাস্ট একটু বোঝার জন্য। আমি যদি বলি যে আমি ভাত খাই, এই বাক্যটা কর্তা হচ্ছে আমি, সাবজেক্ট, ভাত হচ্ছে আমার কর্ম অবজেক্ট, খাই হচ্ছে আমার ভার্ব। যদি এটাকেই আমরা ভয়েস চেঞ্জ করি বাংলাতে, তাহলে বলতে হয় যে ভাত খাওয়া হয় আমার দ্বারা। একটু খেয়াল করলে আমরা দেখব ভাত খাওয়া হয় আমার দ্বারা। একটু খেয়াল করো, আমাদের উপরে যে সাবজেক্ট ছিল, আমরা অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করি তাহলে আমাদের সেই সাবজেক্টটা থাকে। আমরা যদি প্যাসিভ করি আমাদের অবজেক্টও থাকবে, আমরা যদি প্যাসিভ করি আমাদের ভার্বও থাকবে, কিন্তু দুইটা শব্দ থাকবে, যে দুইটা শব্দ আমরা প্যাসিভ সেন্টেন্সে নতুন ব্যবহার করব। আর এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এই দুইটা শব্দ হচ্ছে বি ভার্ব আর একটা প্রিপোজিশন। এইখানে আমাদের প্রিপোজিশনটা বাই, তাই আমরা বাই লিখছি। তার মানে এই দুইটা জিনিস আমাদেরকে প্যাসিভ সেন্টেন্সে নতুন লিখতে হবে। তাহলে আমাদের প্যাসিভ সেন্টেন্সের গঠন এই মুহূর্তে দাঁড়াচ্ছে আমাদের প্রথমেই অবজেক্টটাকে লিখতে হবে, কারণ আমরা আগেই বলে দিয়েছি যে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমাদের কর্মটা আগে চলে আসবে, সাবজেক্ট হবে কর্ম, এটা আগেই বলা ছিল। তো আমরা প্রথমে কর্ম লিখলাম, যেহেতু আমরা প্যাসিভ সেন্টেন্সে এখন আমাদের একটা বাক্য রূপান্তর করব অ্যাক্টিভ থেকে, তো প্রথমে আমরা কর্মটাকে আনবো। যেহেতু কর্ম শুরুতে, তাহলে অবশ্যই আলটিমেটলি আমাদের শেষে সাবজেক্টই থাকা উচিত। এবার আমাদের বাক্যের মাঝখানে থাকে ভার্ব। এটা সাধারণত আমরা জানি যে বাক্যের মাঝখানে ভার্ব থাকে, কিন্তু প্যাসিভ করতে গেলে আমাদের এই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হয়, যেটাকে আমরা V3 বলে চিনতে পারি। তো এটা হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা শব্দ অ্যাক্টিভ সেন্টেন্স থেকেই নিব আমরা। দুইটা শব্দ নতুন নিব আমরা প্যাসিভে। এটার মধ্যে একটা হচ্ছে বি ভার্ব আর আরেকটা হচ্ছে প্রিপোজিশন, যেটাকে আমরা বাই বলছি। মূলত আমাদের প্রিপোজিশন পরিবর্তন হতে পারে, তাই আমরা এখানে প্রিপোজিশনটাকে মনে রাখবো। প্রিপোজিশন বসবে, বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসতে পারে। এই হচ্ছে আমাদের প্যাসিভের গঠনটা মূলত। এখন আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, এই একটা গঠন দিয়ে যে কোনো বাক্য পরিবর্তন করা যায়। প্রথমে আমরা একটু দেখে নিচ্ছি একটা বাক্য। আমি যদি বলি যে হি স এ বার্ড, প্রথমে আগে খুঁজে বের করো এই বাক্যের সাবজেক্ট কি, আমাদের এই বাক্যের ভার্ব কি, এই বাক্যের অবজেক্ট কি। ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা, তাহলে এই বাক্যের ভার্ব হচ্ছে আমাদের স। আমাদের কর্তা লাগবে, এই বাক্যের কর্তা হচ্ছে হি, এটা সাবজেক্ট। আমাদের কর্ম লাগবে, এই বাক্যের কর্ম হচ্ছে বার্ড। এইবার আমরা এটাকে রূপান্তর করব প্যাসিভ ভয়েসে। যদি প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে আমাদের প্রথমেই লাগবে অবজেক্ট। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এই বার্ডটা হচ্ছে আমাদের অবজেক্ট, প্রথমে আমরা লিখি বার্ড। আমাদের ভার্ব লাগবে, আমরা অক্সিলারি ভার্বটা পরে লিখছি। আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। তারপরে আমাদেরকে একটা বাই লিখতে হবে, লিখলাম বাই। আর আমাদের সাবজেক্টটাকে অবজেক্ট করলে আমাদের হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এখন প্রশ্ন হতে পারে যে স্যার কখন প্রিপোজিশন হিসেবে বাই আসবে আর কখন আমরা অন্য কোনো প্রিপোজিশন আনবো। সাধারণত বাক্যে কর্তা থাকলে আর বাংলা যদি আমাদের দ্বারা কথাটা প্রকাশ করে যে আমি ভাত, সে ভাত খাচ্ছে বা ভাত খাওয়া হচ্ছে তার দ্বারা, কাজটি করা হচ্ছে আমার দ্বারা, এই দ্বারা কথাটাকেই আমরা ইংরেজিতে বাই হিসেবে কনভার্ট করি। তো যখন দ্বারা আসবে তখন আমরা বাই শব্দটাকে ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে অক্সিলারি ভার্বটা কী করবো? আমরা অক্সিলারি ভার্বটা এখনও লিখি নাই। অক্সিলারি ভার্ব হিসাবে যেহেতু আমি বলছি বি ভার্ব, আর আমরা বি ভার্ব হিসাবে জানি এম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়ার, এই পাঁচটা শব্দ বি ভার্ব হিসেবে ব্যবহার করি আমরা। তাহলে এই পাঁচটা শব্দের মধ্যে যদি প্রেজেন্ট ভার্ব হয় তাহলে আমরা এম, ইজ, আরের যে কোনো একটা ব্যবহার করব। আর যদি ভার্বটা পাস্টে থাকে অ্যাক্টিভ সেন্টেন্সে তাহলে আমরা ওয়াজ অথবা ওয়ারকে ব্যবহার করব। তাহলে আমাদের এই বাক্যটার মধ্যে ভার্ব ছিল পাস্ট টেন্সে, একটু খেয়াল করলে দেখবো আমরা পাস্ট টেন্সে ছিল, তাহলে আমাদের ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো আমাদের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, আমাদের ওয়ার ব্যবহার করার কোনো সুযোগ নেই, আমরা ওয়াজ ব্যবহার করব। এখন আমাদের বাক্যের অনেক রকমের পরিবর্তন হতে পারে। যদি বাক্য যে কোনো ধরনের বাক্য আসে, আমরা শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বের রূপ পরিবর্তন করে দিব। মনে রাখতে হবে অক্সিলিয়ারি ভার্ব পরিবর্তন হবে, বাক্যের মৌলিক যে গঠনটা সেটার পরিবর্তন আমরা করব না। তো আমরা একটু দেখে নিচ্ছি যে অক্সিলিয়ারি ভার্বগুলো আমাদের কিভাবে আমরা পরিবর্তন করে থাকি, পাশাপাশি আমরা উদাহরণগুলোও দেখব। যেহেতু আমাদের মৌলিক পরিবর্তনটা হবে অক্সিলিয়ারি ভার্বে, তাই আমরা অক্সিলিয়ারি ভার্বের এই জায়গায় শুধু অক্সিলিয়ারি ভার্বই লিখে রাখছি, আর আমরা এখানে পরিবর্তন করব কিভাবে তা একটু দেখে নিচ্ছি। অক্সিলিয়ারি ভার্ব
ব্যবহারের নিয়ম। আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব প্রথমে। যদি বাক্যে অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে তো আমরা অনায়াসে বি ভার্ব ব্যবহার করতে পারবো, এম অথবা ইজ অথবা আর, ওয়াজ অথবা ওয়ার। প্রেজেন্ট পাস্ট উই হিসাবে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। যদি আমাদের বাক্যে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া না থাকে তাহলেই আমরা এটা ব্যবহার করতে পারবো। একটু আগের বাক্যটা ছিল আমাদের অক্সিলিয়ারি ভার্ব আমরা দেখেছিলাম যে নাই। তারপর আমি আরেকটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। আমি যদি বলি যে আই প্লেইড ফুটবল, একটু খেয়াল করো ভালো মতো, আমাদের এই বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা এখানে অ্যামিজার ব্যবহার করতে পারবো। প্রথমে আমাদের অবজেক্ট লাগবে, অবজেক্ট হচ্ছে ফুটবল। আমাদের অক্সিলারি ভার্ব ছিল না, তাই আমরা অ্যামিজার ওয়াজ ওয়ার লিখবো। পাস্ট টেন্স থাকার কারণে ওয়াজ অথবা ওয়ার লিখবো। আমরা লিখলাম হচ্ছে ওয়াজ, ভার্বের V3 ফর্ম প্লেইড, তারপরে বাই এবং সাবজেক্টটাকে অবজেক্ট করলে মি। এবার আমরা দেখি যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা কি করব। ধরো দ্বিতীয় বাক্যটা লিখছি, আমরা কি বাক্য লিখবো তারপরে আমরা গঠন দেখব। এখানে দেওয়া আছে আই অ্যাম প্লেয়িং ফুটবল। যদি বাক্যটা এমন হয় যে আই অ্যাম প্লেয়িং ফুটবল দেওয়া, তাহলে আমরা কি করব, আমরা আগে মৌলিক গঠনটাকে অ্যাপ্লাই করি। আমাদের প্রথমে অবজেক্ট লাগবে, জাস্ট মৌলিক গঠন খেয়াল করো, অবজেক্ট ফুটবল আমার অবজেক্ট। অক্সিলারি ভার্বটা আমরা পরে লিখবো, যেহেতু এটা নিয়ে একটা আমাদের ঝামেলা আছে। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতেই হবে, সেটা হচ্ছে প্লেইড। আমাদের বাই লিখতে হবে, লিখলাম বাই। আমাদের সাবজেক্ট লিখতে হবে আইয়ের। যখন আমরা সাবজেক্টটাকে লিখবো প্রিপোজিশনের পর, তাই আমাদের অবজেক্টিভ ফর্মে লিখতে হবে, তাই আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এখন আমাদের সবগুলোর কনসেপ্ট সেম, শুধু এখন অক্সিলারি ভার্বের ঝামেলাটা আছে। বাক্যে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেটা তো আমাদের লিখতেই হবে, সেটা বাদ দিতে পারবো না। তাই আমরা বাক্যের অক্সিলারি ভার্ব অ্যামিজার দেওয়া আছে, অ্যামিজারটা লিখে নিব। প্রশ্ন হতে পারে স্যার এখানে অ্যাম ছিল, আমি ইজ কেন লিখলাম? আইয়ের পর অ্যাম ব্যবহার করা গেলেও ফুটবলের পর অ্যাম ব্যবহার করা যাবে না, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর অবশ্যই আমাদের ইজ আনতে হবে। আমরা অ্যাম ব্যবহার করি হচ্ছে আইয়ের পর, কিন্তু ইজ সিঙ্গুলার সাবজেক্টের পর আর প্লুরাল সাবজেক্টের পর ব্যবহার করা হয়, তাই আমরা সিঙ্গুলার সাবজেক্টের পর ইজ ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে এখন ইজের পর কি করব। আমাদের বাক্যে যদি বি ভার্ব থাকে তাহলে সেই বি ভার্বটা তো আমরা লিখবই, যাই থাকুক, তবে সেই বি ভার্বের পর বাক্যের বি ভার্ব অবশ্যই, তারপর আমরা একটা বিং লিখব। প্রশ্ন হতে পারে কেন স্যার বিং কেন লিখবো? তুমি এখানে দেখো অ্যামিজারের পর ভার্বের আইএনজি ফর্ম ছিল, আমার অ্যামিজারের পর ভার্বের আইএনজি ফর্ম ছিল, তাহলে তুমি এই যে অ্যামিজারটা তুমি লিখলা, এরপরে তুমি যে নতুন বি ভার্বটা লিখবা, আমাদের নতুন যে বি ভার্ব সেই নতুন বি ভার্বের অবশ্যই আইএনজি ফর্ম অ্যাপ্লাই করতে হবে। তাই আমরা এখানে একটা বিং ব্যবহার করব। তাই আমরা বলতে পারি যে যদি বাক্যে বি ভার্ব থাকে তাহলে আমরা বিং ব্যবহার করব, না থাকলে আমরা বিং ব্যবহার করবো না, শুধু অ্যামিজার। যদি বাক্যে আগে থেকেই আমাদের হ্যাভ ভার্ব দেওয়া থাকে তাহলে কি করব? প্রথমে অবজেক্টটাকে লিখে নিচ্ছি আমরা, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। আমাদের অক্সিলারি ভার্ব পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান বাই, সাবজেক্টটাকে অবজেক্ট করলে মি। এখন আমাদের বাক্যে যদি আগে থেকে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেটা তো আমাদের লিখতেই হবে। তো বাক্যে হ্যাভ ছিল, হ্যাভ আইয়ের পর ব্যবহার হলেও আমাদের সিঙ্গুলার সাবজেক্ট আই বাদে এবং ইউ বাদে যে কোনো অন্যান্য সিঙ্গুলার সাবজেক্টের পর আমাদের হ্যাজ ইউজ করতে হয়। তো সিঙ্গুলার সাবজেক্টের পর আমরা হ্যাজ ইউজ করলাম। এখন আমাদের ওই বিটা তো লিখতে হবে, হ্যাভ হ্যাজের পর আমাদের বি লেখা যাবে না, কারণ আমরা দেখি যে পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজের পর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার হয়, তাই আমরা সেই বি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখবো বিন। তাই আমরা মুখস্থ বলতে পারি যে যদি কখনো আমাদের বাক্যে হ্যাভ অথবা হ্যাজ ভার্ব থাকে তাহলে আমাদের এক্সট্রা একটা বিন ইউজ করতে হবে। আর লাস্ট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। যদি আমাদের বাক্যে কোনো মডেল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে ওই ক্ষেত্রে আমরা কি করব, সেম আমাদের কনসেপ্ট আই উইল ডু ইট। দেখো আমাদের কনসেপ্ট সেম, প্রথমে আমাদের অবজেক্ট লিখতে হবে, অবজেক্ট হচ্ছে ইট। আমরা অক্সিলারি ভার্ব পরে লিখছি, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান বাই, সাবজেক্টটাকে অবজেক্ট করলে মি। সেম কনসেপ্টগুলো তো আমরা আগেই লিখছি, অবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্রিপোজিশন এবং সাবজেক্টটাকে অবজেক্ট করলাম। কিন্তু অক্সিলারি কি করব, আগে থেকে যে একটা অক্সিলারি দেওয়া ছিল, যেটা দেওয়া আছে সেটাকে আমরা বাদ দিতে পারবো না। আমরা পিছনের কোনো বাক্যে অক্সিলারি যেটা দেওয়া ছিল বাক্যে সেটা বাদ দিইনি। তো অক্সিলারি লেখার পর এবার তোমাকে সেই বিটা লিখতে হবে যেটা আমাদের নতুন ভয়েস চেঞ্জ করলে চলে আসে। সেই বিটা আমরা সরাসরি লিখব, কারণ মডেল অক্সিলারি ভার্বের পর একটু খেয়াল করে দেখো মূল ভার্বটাই ছিল। বাক্যে মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের মূল ফর্মই ছিল। আমরা যদি মূল বাক্যটার দিকে তাকাই, আমাদের অক্সিলারির পরে ভার্বের যেই ফর্ম থাকে আমরা বি ভার্বটাকে ওই ফর্মেই লিখব। কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের পর ভার্বের আইএনজি ছিল, আমরা বিং করে দিয়েছিলাম। আমাদের হ্যাভ হ্যাজে
হ্যাভ হ্যাজের পর মূল বাক্যে V3 ফর্ম ছিল, তাই আমরাও ভয়েস চেঞ্জে হ্যাভ হ্যাজের পর বি ভার্বটাকে বিন করে দিয়েছিলাম। এখানে কিন্তু মডেলের পর মূল ফর্মটাই আমাদের বাক্যে দেওয়া ছিল, তাই আমরা উইলের পরও বা যে কোনো মডেল হোক তারপরে আমরা মূল ফর্মটাই লিখবো। এটা শ্যাল হতে পারে, উইল, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, যে কোনো মডেল অক্সিলারি ভার্ব। এরপরে আমাদের ভার্বের মূল ফর্মটাই লিখতে হবে। তো আমরা বলতে পারি মডেল অক্সিলারি ভার্ব যদি বাক্যে দেওয়া থাকে তাহলে সেই মডেল অক্সিলিয়ারি ভার্বের পর আমাদেরকে বি লিখতে হবে। এ হচ্ছে আমাদের টোটাল অক্সিলারি ভার্ব। তো আমরা বলতে পারি যে যদি আমাদের কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয় পরীক্ষায়, আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট কোনটা, তারপর আইডেন্টিফাই করতে হবে ভার্ব কোনটা, তারপর অবজেক্ট কোনটা। এই তিনটা জিনিস খুঁজে পাওয়ার পর আমরা প্রথমে অবজেক্ট লিখবো, অক্সিলারি ভার্ব লেখার প্রয়োজন নেই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবা, প্রিপোজিশন লিখবা, তারপর সাবজেক্টটাকে নিয়ে শেষে বসাইবা, অবজেক্ট করে বসাইবা। অক্সিলারি ভার্ব যেটা, এইটা যদি বাক্যে না থাকে তাহলে অ্যামিজার, যদি আগে থেকে বি ভার্ব অ্যামিজার দেওয়া থাকে তাহলে অ্যামিজারের পর বিং, অ্যাম বিং, ইজ বিং, আর বিং। যদি বাক্যে আগে থেকে হ্যাভ হ্যাজ দেওয়া থাকে তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন। যদি বাক্যে মডেল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটার পর আমার বি, শ্যাল বি, উইল বি, মে বি, মাইট বি। আর একটু আগে আমি তোমাদের বলেছিলাম লাস্ট বাক্য, যে একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাক্যে প্রিপোজিশন পরিবর্তন হতে পারে যদি আমাদের দ্বারা কথাটা ব্যবহার না হয়। এরকম বাক্য আমরা দেখতে পারি, যেমন আই নো হিম, আমি তাকে চিনি। এখন বাক্যটাকে যদি ভয়েস চেঞ্জ করে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্ট লিখতে হবে। অবজেক্ট হচ্ছে হিম, যেটাকে সাবজেক্ট করলে হি হয়। অক্সিলারি ভার্ব আমাদের এখানে মূল ফর্ম ছিল, অক্সিলারিও ছিল না, তাই আমরা অ্যামিজার লিখবো। ইজ ভার্বের V3 ফর্ম, নোন সাবজেক্টটাকে অবজেক্ট করলে মি। একটু খেয়াল করে দেখো, আমরা কি বলতে পারবো যে সে চেনা হয় আমার দ্বারা? কোনো বলার সুযোগই নেই আমার দ্বারা, আমার দ্বারা তাকে চেনা হয় এটা বলার সুযোগ নেই। আমি সর্বোচ্চ বলতে পারি আমার কাছে তাকে পরিচিত মনে হয়, সে আমার নিকট পরিচিত। এই যে কাছে নিকট শব্দগুলো ব্যবহার করছে, কাছে নিকট এই শব্দটার ইংরেজি ফর্ম যদি করি তাহলে প্রিপোজিশন হবে টু, সে আমার নিকট পরিচিত। তো এরকম যদি আমাদের পরিবর্তন হয় বাক্যে, আমাদের অবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট যদি আমরা করি, আর যদি আমাদের এই দ্বারা কথাটাকে আমরা ব্যবহার না করতে পারি, ওই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনটাকে পরিবর্তন করে দিতে হবে। তো এই নিয়মগুলো আমরা বাসায় চর্চা করব, আর এই নিয়মগুলো চর্চা করে আমরা পরীক্ষা প্রিপারেশন নেব। আশা করি এরপর তোমাদের ইনশাআল্লাহ ভয়েস চেঞ্জে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে তোমাদের কোনো প্রবলেম হবে না। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।